আমি আপনাদের মাঝে আসতে পেরে খুবই আনন্দিত এবং আমি বলবো আমি অনার্ড। আমার সচিবালয়ে আমি 2.5 বছর প্রত্যেকটা তালা আমি ঘুরেছি, আমি বলতে পারি। আমার ক্যারিয়ার 30 বছরের জার্নালিজমের ক্যারিয়ার। আমার প্রথম 7.5 বছর ছিল স্পোর্টসে। আমি হঠাৎ করে একদিন দেখলাম, আপনারা এখানে যারা আছেন, যারা অনেক সিনিয়র সাংবাদিক, তারা এই ফেনোমেনটার সাথে অভ্যস্ত। হঠাৎ করে দেখলাম যে আমি যে পত্রিকায় ছিলাম সেই পত্রিকার আমাকে নিয়মিত বেতন দিতে পারছে না। আমি যখন দি বাংলাদেশ অবজারভার, এই অবজারভার না, দি ডেইলি অবজারভার আর দি বাংলাদেশ অবজারভারের মধ্যে তফাৎ আছে। দি বাংলাদেশ অবজারভার 1949 সালে প্রতিষ্ঠিত একটা পত্রিকা, খুবই রিচ, কত 70-80 হাজার, এবং ওরা জার্মানির থেকে মেশিন নিয়ে এসেছিল, প্রিন্টিংয়ের মেশিন। তো ওইখানে আমি জয়েন করছি 1995-এ স্পোর্টস রিপোর্টার হিসাবে, এবং তখন আমার মনে আছে আমি যা বেতন পেতাম সেটা একটা বিসিএস অফিসারের প্রায় 2.5 গুণ, সাথে 5টা বোনাস ছিল প্রতি বছর, এবং চিকিৎসায় যে উনি যেটা বললেন ফ্রি ছিল, এবং এই চিকিৎসার জন্য অনেকে দেখতাম ক্লিয়ার শ্যাম্পু নিতেন। তো আপনার সবগুলো শুনলাম, আমি একটার সাথে একমত না। আমি মনে করি না সাংবাদিকদের গভর্নমেন্টের তরফ থেকে এই ধরনের কোনো বেনিফিট নেওয়া উচিত। আমি এটা একটা আমার পার্সোনাল বিলিফের থেকে, কোনো গভর্নমেন্টের থেকে কোনো সাংবাদিকের কোনো ধরনের কোনো বেনিফিট নেওয়া উচিত না। এটা নষ্ট হয়ে যায়, এই জিনিসটাকে অপচয় হয়, এই জিনিসটা একটা অ্যাবিউজ হয়, পরে আপনাকে ওদের কাছে অনেক ধরনের বাজে প্রশ্নের উত্তর দিতে হয়। আমি মনে করি না আমরা এইখানে সচিবালয়ে কেউ অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে, উনি এসে এইখানে তার চিকিৎসা করাতে পারেন, বাট তা আমরা এখান থেকে চিকিৎসা নিব, এটা আমি পার্সোনালি এটার সাথে আপনি বাকি সবগুলো বিষয় আমি দেখবো, আপনাদেরকে কথা দিলাম প্রত্যেকটা বিষয়ে। আপনাদের 3 বছরের জন্য আমরা ফাইট করেছি, এবং আপনাদের এই যে 5 নম্বর গেট, এটা আমি খুব জরুরি ভিত্তিতে দেখব যাতে এটা হয়। যদি 5 কাটি হয় তাহলে সচিবালয়ের যতগুলো গেট আছে সবগুলো দিয়েই তো আপনার ঢোকা উচিত, ঠিক না? আর আমরা সবাই তো আর ডায়াবেটিকের রোগী না যে আমরা অনেক খেটে আসলে আমার উপকার হয়। তো আমি 2002 সালে অবজারভার ছাড়ি। অবজারভার ছাড়ার পরে আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করি। তো ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করার পরে ওরা আমাকে সচিবালয় বিট দিয়েছিল। তো আমার কাজ ছিল 9টা 9:30 আমি ঢোকা আর 5টায় বের হওয়া, এবং পকেট ভর্তি। আমার যে খুব ভালো সোর্স ছিল তা না, পকেট ভর্তি যত চোথা ছিল আমি নিয়ে যেতাম। আর আমি স্পোর্টসে যারা এখানে আছেন, যারা স্পোর্টস থেকে আসছেন, তাদের একটা কিন্তু বড় গুণ আছে, তারা প্রচুর লিখতে পারে। আমি সারাদিন ধরে ওই যে 5টার সময় যে ধরেন 7টা-8টা রিপোর্ট করতেছি কোনো দিন, তার মধ্যে কোনোটা ফার্স্ট লিড হচ্ছে, কোনোটা সেকেন্ড লিড, কোনোটা থার্ড লিড। আমার মনে আছে একটা বছরে আমি সচিবালয় বিট করার কারণে এক বছরে 98টা আমি লিড পেয়েছিলাম। তো ওই জায়গার থেকে আমি দেখেছি মানে সচিবালয়ে যারা করেন তারা কতটা মানে পরিশ্রম করেন। আপনাদের যে কাজগুলো খুবই অ্যাপ্রিসিয়েট যতটা হওয়ার কথা সেটা হয় না, কারণ এটা খুবই ডেলিকেট একটা কাজ। কোনো মিনিস্টারে আপনি ভুল কোট করলেন, আপনার চাকরি একদম তখন উইক হয়ে যায়। অনেকে আনডিউ প্রেশার এক্সার্ট করে, আপনার একটা মিটিং মিস হওয়া মানে অনেক বড় একটা লাভ হচ্ছে যে আপনি একই কম্পাউন্ডের ভিতরে অনেকগুলো মিনিস্ট্রি পাচ্ছেন। আপনার ভালো সোর্স থাকলে আপনি স্টেডি সোর্স অফ নিউজ পাচ্ছেন। কিন্তু আবার আপনার ভয়ের বিষয় হচ্ছে যে আপনি যদি ভুল নিউজ দিয়ে দেন, আপনার নিউজ যদি ভুল হয় বা আপনার নিউজের যদি কিছু গ্যাপ থাকে, অন্য নিউজে সেটার গ্যাপ যদি না থাকে, তো আপনি খুব বেশি আনডিউ কিছু কোশ্চেনের সম্মুখীন হন। তো এটা আমার জীবনে সেরা টাইম বলবো। 2.5 বছরে আমি পুরো একটা বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে কাজ করে আমি এটা জানতে পেরেছি। এতে তখন আমাদের সময় দীপু ভাই আর এহসান ভাই ছিল, ওনারা ছিলেন হলো আর শাহনওয়াজ ভাই, ওনাদের পকেট ভর্তি থাকতো। তো আমি কল্লোল ভাই আমরা আবার ওনাদের একটু মানে কি চামচামি করতাম যে ভাই কিছু একটা দুই একটা আমাদেরকে কিছু একটা দেন। দেখা গেল যে যেই শাহনওয়াজ ভাই যেই চোথাটা উনি ইউজ করতেন না,
শাহনাজ ভাই আমাদেরকে দিলে আমার ওইটা লিড হচ্ছে, বুঝছেন? যাক, এটা আমার খুব মধুর স্মৃতি। এই জন্য উনি যখন মাসুদ যখন আমাকে বললেন যে আপনি আসবেন কিনা, আমি এক বাক্যে রাজি হয়ে গেছি। আর আমাদের গভর্নমেন্টেরও তো সময় বেশি দেন নাই আপনাদের সাথে কথা বলার, এটা একটা অপরচুনিটি। আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। 5 তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি, জুলাই গণ অভ্যুত্থানের। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম জুলাই প্রোক্লেমেশনের জন্য যারা স্টুডেন্টদের মধ্যে যারা রেভলিউশনারি ছিল তারা এটাকে প্রেশার দিচ্ছে, এটা নিয়েও এক ধরনের খুবই কাজ হচ্ছে। তো আমি বলবো যে আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনো আছি, এইটার একটা দিন দেরি হবে না। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থান। আমরা আমাদের ক্যাবিনেটে যারা আছেন তারা তো তাদের আগের অনেক কাজে তারা নিয়োজিত ছিলেন, তারা তাদের পুরনো কাজে ফিরে যেতে চাচ্ছেন। আর আমাদের 1 বছর হয়ে গেল। 1 বছরে আমরা কতটুক সফল কতটুক ব্যর্থ আপনারাই জাজ করবেন। বাট আমার মনে হয় যে আমরা যে একটা ভয়ানক রকমের একটা ভূমিকম্পে, মানে 8 রিক্টার স্কেলের একটা ভূমিকম্পে যেরকম একটা দেশ ছারখার হয়ে যায়, সেই রকম একটা দেশকে আমরা পেয়েছি। সেই জায়গায় এই গভর্নমেন্ট চেষ্টা করেছে এই দেশটাকে আবার গ্রোথের জায়গায় ফিরিয়ে আনতে। সেই জায়গায় আমি মনে করি যে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট খুবই সাকসেসফুল। তারা যে কাজগুলো করেছে সেটা আমি মনে করি যে সামনে আরও এটা আরও মূল্যায়িত হবে। এখানে আমি বলতে পারি আমাদের আমাদের অ্যাচিভমেন্টগুলো কি। আপনারা যারা সচিবালয়ে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে আপনারা দেখতে পারেন কি কাজগুলো হয়েছে। আমরাও মিনিস্ট্রিদেরকে বলছি যে 1 বছরে কি কি কাজ করেছেন আপনারা যেন বুকলেট তৈরি করেন, সবাইকে দেন। প্রত্যেকটা মিনিস্ট্রিতে কাজ হয়েছে এবং খুবই আমি বলবো যে অনেক সিরিয়াস কাজ হয়েছে, যে কাজগুলো বাংলাদেশে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য খুবই আমি মনে করি যে এগুলো যুগান্তকারী পদক্ষেপ। এই কাজগুলো সামনে আরও হেল্প করবে। আমরা ডে টু ডে পত্রিকা দেখে অনেকের এক ধরনের মিসকনসেপশন হতে পারে যে আসলে কিছু হচ্ছে কিনা। আমি আপনাদের সবাইকে বলবো, বিকজ এইখানে সবগুলো মিনিস্ট্রি এখানেই, 1-2টা বোধহয় শিল্পটা বোধহয় বাইরে, বা আরও 1-2টা বাইরে থাকতে পারে, ফরেন আর শিল্প বাইরে। আমরা সবাইকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটা মিনিস্ট্রিতে যান, যে দেখেন আমরা কি কি কাজ করেছি, কাজটা কি মাত্রায় হয়েছে। আমাদের মিনিস্টাররা খুবই সিনিয়র, অ্যাডভাইজাররা খুবই সিরিয়াস ছিলেন, তারা অনেক কিছু অ্যাচিভ করেছেন। এই অ্যাচিভমেন্টের একটা পার্ট এসছে হচ্ছে যে এই কমিশনগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা কিছু কাজ করেছি। আর একটা হচ্ছে ওনারা নিজেরাই বুঝেছেন যে এই কাজগুলো করা উচিত, এই কাজগুলো খুব দ্রুত। যেমন ধরেন এই যে এনার্জি মিনিস্ট্রিতে একটা ল ছিল, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ওটার মাধ্যমে এটা হলো বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে ল আসে নাই। এটা হচ্ছে এই চুরিটা, এটা ছিল হলো বাংলাদেশের মহা চুরির বন্দোবস্তর একটা ল। এর চেয়ে একটা লকে সামনে রেখে এত চুরি,
আপনি যদি আমরা যা রিপোর্ট করেছি লাখখানেক কোটি টাকা চুরি হয়েছে জাস্ট একটা লকে ইউজ করে। হ্যাঁ, আমি আর আমার দুলা ভাই মিলে আমি ডিসাইড করব যে কোথায় কে কোনটা কাজ পাবে। কোনো টেন্ডার প্রসেস নাই, কোনো ডিউ প্রসেস নাই, আইনের প্রতি মিনিমামও কোনো নজর নাই। তো পুরো এটাই ওইটা 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 ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে জাস্ট আমাদের দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় ওইটা স্ক্র্যাপ করা হয়েছে। তো আমরা তো চলছে, তো দেখছেন না অনেকগুলো ডিসিশন হচ্ছে, প্রতিদিনই আমরা নতুন নতুন ডিসিশন নিচ্ছি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ডিসিশন এসছে এবং এই ডিসিশনগুলো প্রো পিপল ছিল। এছাড়া আমি বলবো যে এই গভর্নমেন্টের অনেকগুলো আছে, আমরা রিফর্ম নিয়ে কাজ করেছি, আমরা ট্রায়ালটা যথেষ্ট 15টা ট্রায়াল অলরেডি শুরু হওয়ার মতো, প্রত্যেকটা বিষয়ই ট্রায়াল হবে। আমরা পুলিশের থেকে প্রতিদিন নিচ্ছি। আমরা সবাইকে অনুরোধ করব, পুলিশ আমাদেরকে একটা ডকুমেন্ট দিচ্ছে 21 পাতার কি কি কাজ করেছে। আপনি গত 1 বছরে পুলিশকে দেখেছেন লেথাল উইপেন ইউজ করতে? পুলিশ কোথাও লেথাল উইপেন, পুলিশের আমরা আগে সেই কলোনিয়াল একটা ক্রাউড কন্ট্রোলের একটা ল ছিল, সেই অনুযায়ী করতে। এখন আমরা যেটা করেছি ইন্টারন্যাশনাল যেটা অ্যাকসেপ্টেড নর্মস, ইউএন যেটা বলে সেই কাজটা করছি। পুলিশে কাজ হচ্ছে, জুডিশিয়ারিতে যুগান্তকারী কিছু কাজ হয়েছে, সিআরপিসি সিপিসি দুটাতেই অনেক কাজ হয়েছে জাজ নিয়োগের ক্ষেত্রে। আমি বলবো যে আপনার অন্যান্য যতগুলো মিনিস্টার আছে, আপনি ফিনান্স বলেন, আপনি এনবিআর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এমন কোথাও নাই যে এই গভর্নমেন্ট গত 1 বছরে কাজগুলো করেনি। কিন্তু কথা হচ্ছে যে মানুষ তো মানে এখন নিউজটা পড়তেই বেশি চায়, যে দেখতে চায় যে মানে ক্রাইসিস নিউজটা মানুষ বেশি পড়ে, সেই জন্য হয়তো এই অ্যাচিভমেন্টগুলো ঢাকা পড়ে যাচ্ছে। আমরা বলবো যে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট ছিল স্ট্যাবিলিটি আনা, ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্যোগের থেকে দেশকে এবং একটা পোস্ট আপরাইজিংয়ের সময় একটা দেশে স্ট্যাবিলিটি আনা খুবই কষ্টসাধ্য একটা কাজ। এই গভর্নমেন্ট সেটা করতে পেরেছে। আপনারা অনেকে ল অ্যান্ড অর্ডারের কথা বলেন, আমি আপনাদের সবাইকে বলবো আমরা এই জন্য ওপেননেসে বিশ্বাসী। আমরা পুলিশকে বলেছি যে আপনার যা স্ট্যাটিস্টিক্স আছে সবাইকে দেন। এইটা যদি দেখায় যে ডাকাতি বাড়ছে, দেখুক, আমরা তো হাইড করছি না, আমাদের হাইড করার কিছু নাই, কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে দেখছি যে স্ট্যাবল একটা সিচুয়েশনে আছে। হ্যাঁ, একটা দুইটা হঠাৎ রকম জঘন্য খুন দেখে অনেকে আটকে উঠছেন, বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, বা পলিটিক্যাল কোনো ক্ল্যাশ দেখে। আমি আপনাদেরকে বলতে পারি, আপনার স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি বলবো যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজেশনে আসছে, একটা স্ট্যাবল অবস্থায় আসছে, এবং এটা সামনে আরও ইমপ্রুভ হবে। পুলিশের কনফিডেন্স বাড়ছে এবং এটা বাড়বে। আমরা এই মানে পোস্ট একটা, আপনি যদি অন্যান্য দেশের তুলনা চিন্তা করেন যে সমস্ত জায়গায় রেভুলেশন হয়েছে, সেই পোস্ট রেভুলেশন সময়ে যেই ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেই জায়গার থেকে প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্ট এই দেশটাকে একটা স্ট্যাবল জায়গায় নিয়ে এসছেন। আপনার ইকোনমিতে দেখেছেন তো ইনফ্লেশন 8%-এর কাছাকাছি এসছে। অনেকে ভাবেন যে ইনফ্লেশনটা আনাটা মানে এটা যে কত বড় একটা কষ্টসাধ্য বিষয়, অনেকে এটা বুঝতে পারেন না। ইনফ্লেশন যদি স্ট্যাবনলি যদি আটকে থাকে, তাকে নিচে নামিয়ে আনা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এবং এই গভর্নমেন্ট সেটা অ্যাচিভ করেছে। ফুড ইনফ্লেশন বোধহয় গত বছর 14% পর্যন্ত উঠে গিয়েছিল, সেই জায়গায় এখন ফুড ইনফ্লেশন 7.5%, এবং এটা নামবে। টাকা ডলারের এক্সচেঞ্জ রেট একটা স্ট্যাবল হয়েছে, রিজার্ভ বাড়ছে, এবং রিজার্ভ বাড়ার অবশ্যই আমরা আমাদের প্রবাসী ভাই বোনদেরকে ক্রেডিট দেই, বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক যেই মেজারগুলো নিয়েছে এটা হেল্প করেছে। আমরা এনবিআরে আমরা সিরিয়াস কিছু ইন্টারভেনশন করে সিরিয়াস কিছু রিফর্ম এনেছি, সেইটা এনবিআর এর রিফর্মের সুফল সামনে সবাই পাবেন।
আমরা বিডাতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটিতে আমরা রিফর্ম এনেছি এবং এইটার সুফল আসতে শুরু করেছে এবং আমরা মনে করি আগামী গভর্নমেন্টের সময় আপনারা দেখবেন যে আমাদের খুব ভালো ইনভেস্টমেন্ট আসছে বিদেশের থেকে। এই গভর্নমেন্টের ফরেন পলিসি দেখেন, এই ফরেন পলিসি আর একটা দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল আমাদের ফরেন পলিসিটা। এখন এই ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট, আমরা সবার সাথে সুসম্পর্ক রাখছি, সেটা ইন্ডিয়াই হোক, সেটা চায়না হোক, ইউএস হোক, সবার সাথে আমরা একটা সুসম্পর্ক, সবার কাছে আমি চাই যে আমাদের সাথে তার সম্পর্ক হোক মর্যাদা এবং ন্যায্যতার, এবং সেই জায়গাটায় আমরা গিয়েছি। এবং সবচেয়ে হচ্ছে যে আমরা একটা সবার জন্য একটা স্পেস তৈরি করেছি যেখানে একটা কালচারাল উত্থান রয়েছে, সবাই তার এক্সপ্রেশন করতে পারছেন। ফ্রিডম অফ প্রেসের জায়গায় কেউ বলতে পারবে না আমরা কারো কণ্ঠ রোধ করেছি, কেউ বলতে পারবে না। যদি হয় আমাকে জানাবেন। অন্তত এই ইন্টারিম গভর্নমেন্ট কাউকে বলছে না আপনি এটা লিখতে পারবেন না, লিখবেন না, বা আপনি এটা যদি ভুল হয় আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনার এটা ভুল হয়েছে, আমি আপনাকে কারেক্ট করার জন্য বলছি, আমি একটা রিজয়েন্ডার পাঠাচ্ছি। বাট আমরা কাউকে প্রেশার দিয়ে, সেটা সিক্রেট এজেন্সি দিয়েই হোক বা পলিটিক্যালি বা কোনো সিনিয়র অফিসিয়ালি হোক, আমরা কাউকে বলছি না যে আপনি। তো একটা ব্রিলিয়ান্ট একটা আমি বলবো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন একটা আবহাওয়া তৈরি হয়েছে, সবাই তার মতামত দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে অনেকে অনেক মিথ্যা বলবো যে এর ফলে যেটা হয়েছে যে ডিসইনফরমেশনও প্রচুর ছড়ানো হচ্ছে এবং এটাকে ট্যাকেল দেওয়া আমাদের জন্য এটা একটা খুবই আমি বলবো যে চ্যালেঞ্জিং কাজ হয়েছে। আমরা এটা নিয়ে খুবই আমি বলবো যে এটা আমাদের গভর্নমেন্টকে, সামনে যে কোনো গভর্নমেন্ট আসলে এটা হবে তার একটা বড় কাজ। ডিসইনফরমেশনকে আপনি কিভাবে কমব্যাট করবেন, এটার মাধ্যমে দেশে গোলযোগ লাগিয়ে দেওয়া যায়, এটার মাধ্যমে দেশে স্ট্যাবিলিটিকে ইনস্ট্যাবল করা যায়, এটার মাধ্যমে আপনার ইকোনমিকে ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করা যায়। তো এই জায়গায় আমাদের সবাই মিলে যারা আপনারা এখানে রেসপন্সিবল মিডিয়ায় আছেন সবার এটা দায়িত্ব। এবং আমরা বারবার বলছি যে যারা যে কোনো বড় মিডিয়ায় তারা জন্য তাদের একটা ফ্যাক্ট চেকিং ইউনিট বা ডিজিটাল ভেরিফিকেশন ইউনিট আপনার জন্য তৈরি করেন। তো সেই জায়গাও আমরা চেষ্টা করেছি। অন্যান্য যতগুলো আপনি যদি দেখেন, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করি, আপনারা আমাদের অবশ্যই আমরা চাই না যে আপনি আমাকে খুব গ্লোরিফাই করেন, আমি আমার যেটা আনডিউ গ্লোরি আমরা চাচ্ছি না, বাট আমরা চাই আপনারা আমাদের কাজগুলোকে আপনারাই যাচাই করেন, দেখেন এই গভর্নমেন্ট একটা বছরে কতটুকু অ্যাচিভ করেছে, আদৌ অ্যাচিভ করেছে কিনা, এটা আপনাদের উপর, আপনাদের জাজমেন্টের উপর। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রধান অতিথি ভাইকে, প্রতিনিধি জনাব এম এ নোমান ভাই। আপনাকে ধন্যবাদ। আমি নোমান আমাদের সাথে কাজ করছি। আমার প্রশ্নটা করবো একটু একাডেমিক, যে আপনি জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গত 5 আগস্ট শেখ হাসিনার পথে পলায়ন করেন, আপনি একটা ব্রেকিং নিউজটা সম্ভবত আপনি করেছিলেন, আপনি পুরস্কার পেয়েছিলেন। আমরা আসলে সচিবালয় এবং অনেকে পলিটিক্যাল ভিডিও কাজ করি, আমরা এই সোর্সটা মেনটেন করতে পারি না, আমরা পাইনি। তো আপনি এই সোর্সটা কিভাবে মেনটেন করলেন আমাদেরকে একটু জানাবেন, যাতে আমরা সামনে এই ধরনের কোনো ব্রেকিং নিউজ করতে পারি। এই রিলেটেড একটা প্রশ্ন হলো, বর্তমানে জুলাই শহর দিয়ে কাজ হচ্ছে, আপনি যেটা মেনশন করছেন। আপনার এই প্রথম কোশ্চেনটা সবচেয়ে পরে দিই, এটা আমার ব্যক্তিগত, তো এটা সবার পরে দিই। আমার মনে হয় সিরিয়াস ইস্যুগুলো এখন এই বিষয়ে যে এই রিলেটেড একটা কোশ্চেন, এই যে আপনার জুলাই শহর যেটা চলছে কার্যক্রম আছে, চূড়ান্ত মিটিং হচ্ছে, লং টার্ম মিটিং সম্ভবত মিটিং হচ্ছে, এটা নিয়ে আপনার ডিসক্লোজার আছে কিনা, এবং এটা কি ধরনের সমন্বয় হবে, কিভাবে আপনার এটাকে জাতীয় পর্যায়ে উচ্চমতের ভিত্তিতে আনতেছে? আমাদের কাজটা তো এখানে ফ্যাসিলিটেটরের কাজ, কারণ কনসেনসাস কমিশন তারা কথা বলছেন, তারা নিয়মিত প্রফেসর ইউনুসের সাথেও যোগাযোগ করছেন। প্রফেসর ইউনুস নিজেই বলেছেন যে উনি টিভিতে দেখেন কী কী আলোচনা হচ্ছে, তো আমরা ওনাদের উপরেই ছেড়ে দেই, ওনারা এটা দেখছেন। আমার মনে হয় ওইখানে যেয়ে আপনারা জানতে পারবেন। এইখানে আমাদের কোনো ইন্টারভেনশন নাই। কনসেনসাস কমিশন পলিটিক্যাল পার্টির সাথে নিয়মিত বসছে এবং আমরা তো আশা করতেই পারি যে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। ধন্যবাদ। এবার কমল ভাই প্রশ্ন করুন। আর আরেকটা হলো যে উপদেষ্টাদের যে
বিশেষ করে ছাত্র উপদেশের যে অভিযোগ আসছে সেটার ব্যাপারে আপনারা কিছু বলুন এই দুটো। আমরা এনডিএর বিষয়ে বলতে পারি যে এটা শুধুমাত্র আমরা যে এটা করছি তা না, অন্যান্য অনেক দেশই এগুলো, এটা একটা পুরো পৃথিবীতেই যখন ট্রেড নেগোসিয়েশন হয় ওইটা তো আর লাইভ ব্রডকাস্ট করে হয় না, ওইটা খুবই একটা পর্যায় পর্যন্ত এক ধরনের সিক্রেসি মেনটেন করা হয়। এটা তো আর কনসেনসাস কমিশনের মিটিং হচ্ছে না পলিটিক্যাল পার্টির সাথে যেটা আপনার লাইভ দেখাবেন। তো ওইভাবে এই বিষয়টা মেনটেন করার জন্য, কেননা এখানে এনডিএ কেন করা হয়, এই জন্য করা হচ্ছে, এটাও তারও যেমন লাভ আছে আমাদেরও। আমি যদি আমার পজিশনটা জানিয়ে দিই, আমার তো রাইভাল আছে এখানে, গার্মেন্টসে আমার রাইভাল ভিয়েতনাম, আমার রাইভাল কম্বোডিয়া, গার্মেন্টসে ইন্ডিয়া আমার রাইভাল, পাকিস্তান আমার রাইভাল, মায়ানমার আমার রাইভাল। তো আমার যদি ট্রেড, আমার নেগোসিয়েশন পজিশন যদি তারা জেনে যায়, সেটা তো কারোর জন্য মঙ্গল না, আমার জন্য তো মঙ্গল নাই। তো আমরা সবাইকে বলবো আমাদের উপর আস্থা রাখেন, দেখা যায় কি হয়। এটা তো এই সিচুয়েশন শুধু তো আমার না, ওয়ার্ল্ডের 180টা দেশ তার সাথে নেগোসিয়েশন করছেন, এবং সোফার মাত্র 5টা না 6টা দেশের সাথে ডিল ফাইনালাইজ হয়েছে। আমরা তো আশা করি এটা একটা ভালো কিছু আমরা পাবো, বাট তার আগ পর্যন্ত আসলে আমাদের এটা নিয়ে কথা বলার মতো কিছু নাই। আপনারা দেখেন কোনটার জন্য এই বিষয়ে ছাত্র উপদেষ্টা নিজে উনি, আমার মনে হয় উনি রেসপন্ড করবেন। ওনার বিষয়, ওনার পার্সোনাল ইস্যু, তো উনি আগে রেসপন্ড করুক, আমরা দেখি। এখন নিউজ 24-এর আমাদের শাহনাজ ইয়াসমিন বিশ্বাস নিরাপত্তার ঝুঁকি আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা দেখছি যে বিএনপি এবং এনসিপির মধ্যে, যেহেতু নির্বাচন সামনে আগের কিছু সময় যাচ্ছে, বিএনপি এনসিপির মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। গতকাল কুমিল্লার মুরাদনগরে আপনার খাওয়া পাল্টা দ্বন্দ্ব, সেই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বাধা হবে কি থাকে, এটা সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না। সুষ্ঠু নির্বাচন আপনি যদি দেখেন, এটা বাংলাদেশের পিপলের যদি পার্টিসিপেশন থাকে, কোনো কিছু বাধা না। আগে তো পিপলের পার্টিসিপেশনটা ইনশিওর করা হয়নি, তার আগে এই রাতের বেলায় ব্যালট করছে। কিন্তু মানুষ যখন জানবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, তখন মানুষই প্রোটেক্টিভ শিল্ড হিসাবে কাজ করে। আপনি একটা, আমাদের 47,000 হচ্ছে নির্বাচনী কেন্দ্র, তার মধ্যে কয়টা পুলিশ অফিসার আমি দিতে পারবো, কয়জন পুলিশকে আমি দিতে পারবো, কয়জন আনসারকে দিতে পারবো? হ্যাঁ, কোনো দেশেই তো আনলিমিটেড রিসোর্স নেই, একটা দেশের কতজন পুলিশই বা থাকে। তো এইটার জন্য যখন নির্বাচনগুলো হয়, যখন দেখেন যে আমাদের সেই 1991 বা 96 বা 2001-এর ইলেকশন যেগুলো দেখেন, ওইখানে পুলিশ তো আরও কম ছিল। কিন্তু নির্বাচনগুলো যদি প্রশাসন যদি উইলিং থাকে যে না, আমি নির্বাচন সুষ্ঠু করব, আমার কোনো ধরনের কোনো এখানে মেডলিং থাকবে না, কোনো রিগিংয়ের কোনো অ্যাটেম্পটই আমরা এটাকে অ্যালাউ করব না, তখন হয় কি জনগণের পার্টিসিপেশনটা খুব ভালো হয়। জনগণ বুঝে যে না, ভালো ইলেকশন হবে। আর ভালো ইলেকশন হলে একটা উৎসবের পরিবেশ হয়, কারণ আপনিও যান, আমিও যাই, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, উনি ওনার বাবাকে নিয়ে যাচ্ছেন, বৃদ্ধা মাকে নিয়ে যাচ্ছেন, সবাইয়ের কমিউনিটি পার্টিসিপেশন থাকলে ইলেকশনটা ফ্যান্টাস্টিক হবে। এবং আমরা আশা করি এই ইলেকশনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো ইলেকশন হবে। আর প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। সেটার জন্য আমরা কয়েক দফা মিটিং করেছি, এবং প্রত্যেকটা মিটিংয়ের পরে আমরা কিন্তু জানিয়েছি যে কি কি থাকবে। আমরা গত মিটিংয়ে বলেছি যে 1.5 লক্ষ পুলিশ সদস্যের কি জন্য নির্বাচনী দায়িত্ব থাকবে, এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। আর্মির কথা বলেছি, আজকে আমাকে আনসার জানিয়েছেন তারাও কাজ শুরু করেছেন কিভাবে ট্রেনিং দিবেন। তো আশা করা যায় যে আমরা মানে একটা পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এবং কারো কোনো কমপ্লেন থাকবে না। আর আগামী এইটার বিষয়ে পুলিশ বলতে পারবে, তারা তো অলরেডি কিছু ডাইরেক্টিভ বোধহয় দিয়েছে, আপনারা দেখেছেন। আমরা আশা করছি যে জাতি তো ইউনাইটেড, জাতি ইউনাইটেড থাকলে এগুলো মানুষ, দু একটা মানুষ এই রাস্তায় দাঁড়িয়ে কি বা করবে। এই পর্যায়ে ইনকিলাবের পঞ্চায়েত হাবিব ভাই বলবে, এরপরে আমাদের বাংলা মিশনের মুহিত ভাই। ভাই আমরা বলছেন নাকি, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সরকারের 5 তারিখ প্রশাসন থেকে
আর হচ্ছে 2010 সালে যখন সরকার মীর ভাইয়ের বিধান থেকে পুলিশকে আলাদা করে এবং বিচার বিভাগ আলাদা আছে, তখন কিন্তু একটা নিয়ম নাই। আবার বিচার বিভাগের পুলিশের মতো একটা কথা জায়গা আগামীতে কি এই নিয়ন্ত্রণটা থাকবে? না, পুলিশের বিষয়ে তো অলরেডি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো স্বাধীন পুলিশ কমিশনের কথা বলেছে, আর কিছু অলরেডি রিফর্মের মেজার তো নেওয়া হয়েছে। আমার মনে হয় যে পুলিশ সামনে নিউট্রাল থাকবে সব কিছুতে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোও তো এক ধরনের লেসন পেয়েছেন যে পুলিশকে কোনোভাবেই যাতে পলিটিসাইজ না করা হয়। তো আমি আশা করি যে এই লেসনটা অনেক অনেক বছর থাকবে বাংলাদেশে। আর যদি স্বাধীন পুলিশ কমিশন হয় এবং এই যে রিফর্মগুলো আমরা নিয়েছি সেগুলো যদি খুবই ভালোভাবে বাস্তবায়িত হয়, আশা করি পুলিশ আর কন্ট্রোভার্সিয়াল কোনো রোলে থাকবে না। আর কি বলবেন? দোষকদের আপনারা বলছিলেন এবং কয়েকবার বলতে বলতে আমরা দোষক প্রশাসনকে ইয়ে করি এবং এটা ইলেকশনের সময় মাঠ প্রশাসনটা কিভাবে হবে সেই নিয়ে আমরা কিন্তু বলেছি যে যারা ওইখানে যাবেন, মূলত তো 4টা কি পজিশন, ডিসি, এসপি, টিওনো বা ইউএনও এবং ওসি। এই 4 জনের অ্যাপয়েন্টমেন্টটা যাতে খুবই নিরপেক্ষভাবে হয়, এবং সেক্ষেত্রে ইলেকশনের শিডিউল ঘোষণার আগেই যেন এক দফা বড় রকমের এটা চেঞ্জ আসে, সে ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এবং আমরা আশা করি মাঠ প্রশাসন খুবই নিউট্রাল ভূমিকা পালন করবে। অ্যাডমিনে যারা আছে প্রশাসনের সচিব পর্যায়ে তাদের কাছে বারবার স্মারকলিপি কয়েকবার আছে। এই আশপাশে তো তাদের কোনো আমরা তো চেষ্টা করছি, এটা খুবই প্রশাসনকে নিরপেক্ষ করা এটা একটা কষ্টসাধ্য কাজ ছিল। গত 12 মাসে এই গভর্নমেন্টের যথেষ্ট এখানে এফার্ট গিয়েছে, এবং আমরা তো চেষ্টা করেছি। আপনি দেখছেন এখন অনেকই নিউট্রাল, এবং আমরা আশা করি এই যে আওয়ামী লীগের 15.5 বছরের অপশাসন থেকে আমাদের সোসাইটির সমস্ত সেগমেন্টের লোকই এইখান থেকে লেসন নেবেন। এটা আমাদের সবার জন্য, আমরা সাংবাদিকদের জন্য একটা বড় লেসন। আমি আসলে কতটুক একটা পার্টির সাথে নিজেকে জড়িয়ে ফেলবো, একটা পার্টির সাথে আমি কতটুক জড়িয়ে ফেলবো। আপনি একটা পার্টিকে আপনি সাপোর্ট করতেই পারেন, কিন্তু ওইটা করতে যে যদি আপনি হত্যাযোগ্যরে বৈধতা দেন, আপনি যদি ইলেকশন রিগিংকে বৈধতা দেন, তখন তো আর আপনার নিউট্রালিটি বলে কিছু থাকে না। তো এই জায়গাটা আমাদের সবারই, আমাদের সোসাইটির প্রত্যেকটা সেগমেন্ট, সে শিল্প সাহিত্যিকই হোক বা সে সাংবাদিকই হোক বা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাই হোক, একটা ব্যাংকার হোক, যেই হোক, সবারই এইখান থেকে লেসন নেওয়া উচিত। এবং সে পুলিশেরই হোক, মিলিটারি হোক, সবারই। আমাদের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সেক্টরের মধ্যেই এই দোষর ছিল, এবং যারা এই গভর্নমেন্টকে টিকে রাখার হাসিনার মতো একটা মনস্টার তৈরি হয়েছে কিভাবে, এদের দ্বারাই তো তৈরি করেছে, তারাই তৈরি করে দিয়েছেন তাকে। হ্যাঁ, আপা বলতে বলতে তো ফেনা ফেলতেন না। তো সেই জায়গায় আমরা সবাই, এটা আমাদের সবারই আসলে এটা নেওয়া উচিত। ফিউচারে আবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, আমি আমাকে কতটুকু সংযত করব। আপনার একটা পলিটিক্যাল এই পার্টিকে আপনি সাপোর্টই করতে পারেন, তাই বলে তার কিলিংকে, তার হত্যাযজ্ঞকে, তার ব্যাংক লুটকে আপনি বৈধতা দিবেন, এটা তো এই কাজগুলো তো সেই সময় হয়েছে। আমরা এখান থেকে যদি সবাই শিক্ষা নেই, আমাদের দেশে আর একটা মনস্টার তৈরি হবে না, আমার মনে হয় না। এবার মুহিব ভাইয়ের পরে এনডিপির রোকন ভাই উপস্থিত হলেন। আমার মুহিবুল্লাহ, আমি বাংলাদেশে কাজ করি। আমার যদিও আংশিক চলে আসছে, আমি একটু সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই। মাননীয় উপদেষ্টার পিতা এর আগে ঠিকাদারি করতে গিয়ে তিনি সংবাদ শিরোনাম করেছিলেন। আমরা পরবর্তীতে দেখলাম যে একজন স্কুল শিক্ষিকা ওই উপদেষ্টার পিতাকে 1 নম্বর আসামি করে মামলা করেছে। সেই শিক্ষিকাকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে। এই ঘটনাগুলিতে আসলে অন্তর্বর্তী সরকার বিব্রত কিনা, বা উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? এ বিষয়ে আগে উপদেষ্টা যাকে নিয়ে কথা হচ্ছে উনি এটার উপর রেসপন্ড করবেন, আমি একটু আগে বলেছি। রোকন ভাইয়ের পরে আকাশ, মাহমুদ আকাশ জনগণ। আমি এমনিতে কাজ করি। আমি জানতে চাচ্ছিলাম যে চাঁদাবাজির বেশ কিছু ঘটনা সামনে এসেছে, আপনি নিজেও জানেন। এই বিষয়ে সরকারের অবস্থান কি, বিশেষ করে সামনে নির্বাচন,
আমরা যদি আগের প্রেক্ষাপট থেকে নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের যে বিভিন্ন প্রয়োজন দেখা যায় যে টাকা পয়সার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এরকম ঘটনা আগের মেয়াদে আমরা দেখেছি। তো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এবং এই বিষয়ে সরকারের অবস্থা। চাঁদাবাজির বিষয়ে আপনি গত কয়েকদিনে তো হাই প্রোফাইল কিছু চাঁদাবাজিকে তো অ্যারেস্ট হয়েছে, দেখেছেন। আমাদের এখানে জিরো টলারেন্স এই চাঁদাবাজির বিষয়ে। এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে, পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে চাঁদাবাজির বিষয়ে আমাদের জিরো টলারেন্স। কোথাও কোনো ধরনের কোনো চাঁদাবাজির ইনসিডেন্ট হলে আপনারা যদি এভিডেন্স পান আমাদেরকে বলবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে এখানে চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমার কাছে তো এভিডেন্স না আসলে আমি অ্যাকশন যেতে পারি না। আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে অনেক লেখালেখি করেন, আপনাদের লেখালেখি আমাদেরকে ইনফর্ম করবে, আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। আর একটা কী জন্য বললেন? এটাই ছিল যে নির্বাচনকে কেন্দ্র করেও দেখা যায় যে এর আগে মানে নির্বাচনের আগে দেখা যায় যে টাকা পয়সা ফান্ড রেজিকে প্রয়োজন হয়। তো সেইটাও আমাদের এটা আনফরচুনেট যে আমাদের স্বাধীনতার 54 বছরেও আমরা একটা পলিটিক্যাল পার্টির ফান্ড রেজিংয়ের বিষয়গুলো এখনো স্বচ্ছতার আসেনি। এটা আমার মনে হয় যে সামনে এই স্বচ্ছতাটা আসবে। এরপর যে মাহমুদ আকাশ, এরপরে আজকের কাগজে আজকের পত্রিকার আইডল। আমি দুটা বিষয় একটু একটা হলো যে গণমাধ্যম কর্মী আমাদের অভিজ্ঞতা আছে। বিষয় বলতে চাচ্ছি যে আমাদের ইদানিং আপনি সাংবাদিকতা শুরু করছেন, সেখানে একটা প্রবলেম ছিল গণমাধ্যমে বেতন নিয়ে অনেক কথা চলছে। এখন বর্তমানে যে প্রচলিত মানে কিছু গণমাধ্যম সাংবাদিকদের বেতন তো কিছু কিছু দেখা যায় বকেয়া বেতন, দীর্ঘদিনের বকেয়া বেতনগুলো রয়েছে এবং নিয়মিত হাউসগুলোতে বেতন দিচ্ছে। এই সংকটগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত গণমাধ্যম এই মোকাবিলা করতে হচ্ছে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে কোনো কারণ ছাড়া আমাদের গণমাধ্যম কর্মীদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে অন্তত সরকার কোনো পদক্ষেপ দিচ্ছে কিনা এই বিষয়টি একটু জানা। আর এটা হলো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবেশের ক্ষেত্রে আলোচনা আছে, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে মাসুদ নিজে বলেছেন, আমরা দেখব, আমরা আপনাদেরকে যাতে এটা পাসটা যাতে আপনি সাংবাদিক বান্ধব হয় সেটার সর্বোচ্চ চেষ্টা হবে। এবং আপনাদেরই প্রতিনিধি এই পিআইডির কমিটিতে করা হয়েছে, তারা এটা আরও দেখবেন। ওইখানে অনেক আছেন, অনেক প্রতিনিধি আছেন। ওইখানে একজন নারী সাংবাদিকই ছিল না, আমরা একটা নারী সাংবাদিকও দিয়েছি যাতে এই পুরো বিষয়টা যাতে নারী বান্ধব হয়। আর যেটা বললেন হচ্ছে ছাঁটাই বা ইয়ে, আমার মনে হয় এখানে আমাদের ইউনাইটেড হতে হবে। আমি বারবার বলি, এটা নিয়ে আমি কতবার বলছি, সেটা হচ্ছে যে আমাদের ইউনিয়নের যারা লিডাররা আমাদেরকে বলবো যে ভয়াবহভাবে ঠকিয়েছে। আমরা তাদের পিছনে সংঘবদ্ধ ছিলাম, তারা আমাদেরকে ইউজ করে তারা পূর্বাচলে প্লট নিয়েছে। তারা সচিবালয়ে এসে কোনোদিন তো জার্নালিজম করে না, এসছে এই কোম্পানির হয়ে কাজ করতে, ওই কোম্পানি। এই যে আজকে যে আপনারা যেই মানে এই যে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যে প্রশ্নগুলো তৈরি হলো, এটার জন্য তো সাংবাদিকের লিডাররাও তো দায়ী। তারা কোনোদিন এসছিলেন এইখানে সত্যিকার অর্থে নিউজ কালেক্ট করার জন্য? তারা তো এসে একটা দুই হাতের মধ্যে পকেটে দুই মোবাইল, দুই হাতের দুই মোবাইল নিয়ে ওনারা একটা মিনিস্টারের রুমে, এবং তাকে জিজ্ঞাসা ঢুকে দিয়ে উনি লবিং করছেন যে এই তার এই কন্ট্রাক্টটার জন্য কাজ পায়, ওইটা করে, এই কাজগুলো করেছেন তারা একে। এবং দেখেন কিছু কিছু আসছে যে এক একজন সাংবাদিক কারো 1000 কোটি টাকারও তার লেনদেন হয়েছে, এইরকমও দেখা যায়। তো আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের সবারই, আমরা যারা মাঠ পর্যায়ের সাংবাদিক আছি, আমি এখন নাই বাট আগে ছিলাম, আমাদের একতাবদ্ধ হওয়া উচিত। আমরা দাঁড়িয়ে যাই, কিছু কিছু জায়গায় নন নেগোশিয়েবল, এই জায়গায় কোনো নেগোশিয়েটই হবে না। আপনি যদি দেখেন সেই 2006 সাল থেকে আমাদের গার্মেন্টসের আমাদের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, তারা কিন্তু এই জায়গায় একতাবদ্ধ। প্রতি 5 বছর, প্রতি 3 বছর পর পর তারা একতাবদ্ধ হয়ে ওরা মিনিমাম একটা স্যালারি ওরা দিয়ে দেন, ওয়েস্ট বোর্ডের জন্য ওরা কাজ করেন, এবং প্রতিবার ওরা সফল হয়েছেন। কোনো গভর্নমেন্টই তাদেরকে আটকে রাখতে পারেনি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, আর যে কোনো গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, তাদেরকে দিতে বাধ্য হয়েছে। তো আমরা এটা কেন পারতেছি না? আমাদের তো জার্নালিস্ট লিডাররা আমাদেরকে চুষে শেষ করে দিয়েছেন। আপনার নতুন লিডার আনেন,
নতুন আমার জার্নালিজমের যেগুলো রাইটের জায়গা সেগুলো প্রতিষ্ঠা করি, আমি যাতে অ্যাক্সেস টু ইনফরমেশন আমার জন্য ঠিক থাকে, হ্যাঁ, আমি যেন ভালোভাবে নিউজ কালেক্ট করতে পারি, আমার জন্য মিনিমাম অন্তত স্যালারি। একটা টেলিভিশন সে প্রতি বছর কোটি কোটি টাকা কামাচ্ছে, সে তার অনলাইনের একটা রিপোর্টারকে, অনলাইনের একটা সাংবাদিককে 10,000 টাকা দিচ্ছে। ওই 10,000 টাকা যখন ডলারে করেন, আপনি চিন্তা করেন কত ডলার হয়। তো এই জিনিসটা তো আমার খারাপ লাগে, আমার ভয়াবহ খারাপ লাগে যে একজন এত কম বেতন এটার জন্য আমাদের দরে, এবং যারা যারা এই বেতনগুলো দিতে পারবেন না, আমাদের উচিত এগুলো বন্ধ করে দেওয়া। এদের কোনো থাকার কোনো মিনিমাম রাইট নাই। এরা 4-5টা সাংবাদিক নিবে, 2-3জন ওইখানে ছড়ি ঘুরাবে, 3জনকে দিয়ে কাজ করবে, আর দুনিয়ার যারা যারা ভালো জার্নালিস্ট তাদের, ইয়াসমিন একটা ভালো রিপোর্ট করে ওইটা চুরি করে ওইখানে দিয়ে দিচ্ছে। ওইখানে মুস্তাক একটা ভালো রিপোর্ট করলো, মুস্তাকের রিপোর্টটা একটু নাম টাম চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। তা আমি সারাদিন ধরে খাটলাম একটা নিউজের জন্য, কোনো কোনো ক্ষেত্রে আমার তো 1 মাস যায় একটা রিপোর্ট করতে, লেগে থাকতে 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 ফাইনালি আপনি একটা নিউজ পান, ঠিক না? সে সমানে তার তো 1 মিনিট লাগে এটাকে চুরি করতে, কাট অ্যান্ড পেস্ট করে সে বসায় দেয়। তো এই প্রতিষ্ঠানগুলো থাকার কোনো মানে হয় না। এবং আমরা দেখছি যে ডিসইনফরমেশন যত ছড়ানো, এগুলো হলো সবচেয়ে বেশি। আপনারা এটা সোচ্চার, আমরা যদি করতে যাই তখন আপনারাই লিখবেন যে এই গভর্নমেন্ট এই 27টা অনলাইন পোর্টালকে বন্ধ করে দিয়েছে, আপনারাই তখন লিখবেন। এটা আমরা আপনাদের জন্য কাজ করতে চাই, আমরা কপিরাইট এনফোর্সমেন্ট করতে চাই, যাতে যেই ছেলেটা একটা ভালো ফটো তুললো, একটা ফটো, এমন একটা ফটো যেটা কেউ পায় না, আপনি পেয়েছেন, দেখা গেল যে ওই ফটোটা 3000 ওয়েবসাইট সবাই ইউজ করতেছে, তো ওই একটা ফটো দিয়ে তো আপনি বড়লোক হওয়ার কথা, সবাই তো আপনার থেকে ওইটা কেনার কথা, কিন্তু সবাই চুরি করতেছে। মানে এইখানে চুরির লাইসেন্স সবার আছে, এটা একটা ভয়ানক একটা বিষয়। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেছেন, আপনি এত কষ্ট করে একটা রিপোর্ট করলেন, আর এক দল চুরি করে, এবং এর ফলে সাংবাদিকদের স্যালারি কমে যাচ্ছে, এই একটা বড় কারণে। এই জায়গাটায় আমাদের সবাই দাঁড়াতে হবে, আমাদের ইউনিয়ন লিডারদেরকে বলতে হবে যে তুমি আমার কথা বলবা, আমার রাইটসের কথা বলবা, আর এট দ্য সেম টাইম আমার যতগুলো, আমি কেন পূর্বাচলের প্লট নিতে যাব, আমার দরকার নাই, বাট আমি যাতে এমন একটা বেতন পাই যাতে আমি একটা ভালো জায়গায় থাকতে পারি, আমার ছেলে মেয়েরা যাতে আমি ভালো জায়গায়, আমি একটা ভালো স্কুলে পাঠাতে পারি, আমার তো এইটাই দরকার, ঠিক না? আমি একটা ডিগনিটির সাথে বাঁচতে চাই। কিন্তু এই চুরির যে মহোৎসব হয়, কপিরাইটের চুরি, আর এই যে সাংবাদিক লিডাররা যে আমাদেরকে শের দরে বিক্রি করেন, এটার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমরা আমার মনে হয় এই জায়গাটা আপনারা কাজ করেন, প্লিজ। আর মাত্র 3টা প্রশ্ন নিব। আর 3:30টার সময় আইন মন্ত্রণালয়ের ব্রিফিং আছে, অলরেডি 3জন বলে ফেলছে, এখন আইনাল ভাই বলবেন, এরপরে এসএটিভি বর্তমান সরকার প্রধান, উনি তো বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তি, 45 দিন লাগে। এই বিষয়গুলো আসলে, এবং মালয়েশিয়া থেকে প্রায় দেখা যাচ্ছে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, বিষয়গুলো আসলে কতটুকু কি করতেছে না? আপনারা এই গভর্নমেন্টের আমলে কত লোক প্রতি মাসে যাচ্ছে, আপনারা এই ডেটা তো আমরা লুকাচ্ছি না, এই ডেটাটা তো আছে। আপনারা প্রবাসী মন্ত্রণালয় প্রতি মাসেই ডেটা দিচ্ছে, কোনো মাসে বাড়ে, কোনো মাসে কমে, আপনারা দেখছেন এটা। এই গভর্নমেন্টের একটা বড় সাফল্য হচ্ছে যে আমাদের ইউএইতে, মানে আরব আমিরাতসে নেওয়া একদম বন্ধ হয়ে গিয়েছিল, ওরা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এবং ভিসা কাদেরকে, যারা ধরেন এই যে আমাদের যারা ওশান গোয়িং ভেসেলের যারা ক্রু, হ্যাঁ, যারা ধরেন মেরিন ইঞ্জিনিয়ার বা আপনি কি যেন জাহাজ চালান, তাদের পর্যন্ত ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সেই জায়গাগুলো আমরা জট ছড়াচ্ছি, এবং সেই জায়গাটা আমাদের একটা ভালো সাফল্য এসছে। আমরা মালয়েশিয়া আমরা কাজ করছি, সেটারও আপনি আসিফ নজরুল স্যার এটা নিয়ে অনেক কাজ করছেন, লুৎফে সিদ্দিকী উনি কাজ করছেন, এই জায়গাটাও জজ হবে। আমরা জাপানে আপনি দেখেছেন আমরা চুক্তি করে এসেছি, আমরা চাচ্ছি যে 1 লক্ষ লোক বাংলাদেশের থেকে জাপানে পাঠাতে। সেটার জন্য সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি। কোরিয়াতেও আমাদের কিছু কাজ হচ্ছে, আমাদের চেষ্টার তো অন্ত নাই।
আর আপনি যেটা বলেন যে ভিসা জটিলতা, এটা কিন্তু আগের থেকেই শুরু হয়েছিল। আমি ইউএইর ভিসা বন্ধ হয়েছে কিন্তু আমাদের আমলে না, সেই 2012-13 সালের থেকে। এই জায়গাটা আমার মনে হয় যে এটা আমরা চেষ্টা করছি এবং সামনে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এটা ইনক্রিমেন্টাল, এটা আস্তে আস্তে আমার মনে হয় যে এই যে সমস্ত জায়গায় ঝামেলা হচ্ছে সেই ঝামেলাগুলো যাবে। যাদের যেভাবে কাজ করা দরকার আসলে সেভাবে কাজ করা নেই বিধায় কিন্তু আমরা বারবারই এই দোষরের সৃষ্টি হয়েছে বা তারা সেসব কর্মকাণ্ড করার সুযোগ পেয়েছে। এবার এই সরকারের এই 1 বছরের মধ্যে গণমাধ্যমের কোনো সংস্কার আসছে কিনা বা সেগুলো কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন, গণমাধ্যমের কোনো সংস্কার আসছে? আমাদের বড় সংস্কার হচ্ছে আমরা কাউকে চাপ দিয়ে কোনো নিউজ করাই নেই, কোনো নিউজ আমরা বন্ধও করিনি। এটার চেয়ে বড় সংস্কার আর নেই। আপনি আগে একটা ভালো নিউজ করতে গেলে উৎপল দাস একটা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছিল, সে উধাও হয়ে গেছে। কতদিন ছিল যেন, 38 দিন বোধহয় ছিল। শফিকুল ইসলাম কাজেও সে ফেসবুকে কি একটা লিখেছে দেখেন,